বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার সামনে যিনি অতিথি আছেন তার নাম হচ্ছে মেজর জাইদি আহসান হাবিব। তিনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি বিডিআর ম্যাসাকার থেকে জীবিত ফিরে আসতে পেরেছিলেন আল্লাহর রহমতে, এবং তিনি একজন প্রত্যক্ষদর্শী। আপনার কাছ থেকে আমরা জানবো যে সেদিন আসলে কি ঘটেছিল। দরবার সকাল 8টায় হওয়ার কথা ছিল। কখন হয়েছিল দরবার? সকাল 9টায়। এই 1 ঘন্টা যে দেরি হলো দরবার, কি কারণে দেরি হলো? এটা তো নরমাল না। তো এটা কি নরমাল? এই 1 ঘন্টা দরবার দেরি হওয়া কি নরমাল? স্যার এখানে কোশ্চেন, এখানে প্রশ্ন যে দরবার সেদিন 1 ঘন্টা পরে দেরি হয়েছে। দর্শক, আমরা এই দরবার যে কেন 1 ঘন্টা পরে দেরি হয়েছিল, 1 ঘন্টা পরে শুরু হয়েছিল, এর ইমপ্লিকেশনটা কি সেটা আমরা জানবো। তো আমাকে একটু বলেন তো, সেদিন দরবারের পরিস্থিতিটা কিরকম ছিল? দরবার শুরু হচ্ছিল সকাল 9টায়, 9টা 5, 9টা 3 অথবা 5 এরকম সময় শুরু হলো স্যার। তো শুরু হওয়ার পরে স্যার কথা মানে বিভিন্ন রকমের হিসাব দিচ্ছিলেন। প্রথমে যে দরবার যেভাবে শুরু হয়, ডিজিবিডিআর যেভাবে শুরু হয়, কোরআন তেলাওয়াত, তারপরে যেটা নর্মাল আর কি, সবাই যেটা জানে যে এটার বাড়াচ্ছি না। তারপর ডাল ভাতের কথা বলছিলেন। ডাল ভাত নিয়ে উনি বিভিন্ন রকমের যে প্রচারণা চলছিল সেটাকে তিনি খণ্ডন করছিলেন যে এটা আমাদের কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা আমরা কোথায় কিভাবে খরচ করছি, হিসাব দেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় 9টা 18 স্যার, আমি পরে ব্যাক ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, কারণ আমি কথা বলেছিলাম জেনারেল তারেকের সাথে 9টা 37 সেই হিসেবে ব্যাক ক্যালকুলেশন করে আমি দেখলাম যে 9টা 18 হয়। তো 18 করলো কি স্যার, হাতের বাম পাশে, মানে অর্থাৎ দরবার হলের দক্ষিণ দিক থেকে মঈন আর কায়েস অথবা দুজন নামটা মনে নেই, একজন নাম সিপাহী মঈন প্রথম অস্ত্র নিয়ে একটা 7.62 রাইফেল নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করেই জাস্ট স্যারের কাছে বন্দুক তাক করলো, একদম তার বুক বরাবর জেনারেলের দিকে বন্দুক তাক করলেন। এক বন্দুক তাক করে তার হাত কাঁপছিল স্যার। তারপরে আরেকটা স্যার, সেটা হচ্ছে স্যার ট্রমাতে কাঁপছিল কি, বিকজ পরবর্তীতে আমি দেখেছি ওই অস্ত্রটা যখন আমরা উদ্ধার করলাম তার সেপটিকেস অফ ছিল। গুলি মানে তার সেপটিকেস অন করে যে গুলি করবে এইটা তার নার্ভাসনেস জন্য সে করতে পারেনি, এবং গুলি যেহেতু বের হচ্ছিল না এই জন্য আরো সে নার্ভাস হয়ে যাচ্ছে, এই কারণে সে কাঁপতেছিল। তখন ওর সাথে সাথে ওই এডিসি তাকে ধরে ফেললো, এবং পাশে সে বসা ছিল হচ্ছে এডিজি স্যার। স্যার ধরে ফেললেন। যখন স্যার ধরে ফেললেন তখন সে পড়ে গেল, এবং পড়ে গিয়ে সে ভানকুল ফেইন্ট হল। তো ওই সময় স্যার সাথে সাথে তখন আমরা যারা জুনিয়র অফিসার ছিলাম দৌড়ে গেলাম স্যার, দৌড়ে গিয়ে তারপরে কয়েকজন অফিসার তার বুটলেস দ্বারা তার পা বেঁধে দিল। তো সে হাইসা বলে এই বুটলেস পড়ার দরকার নেই, খুলে দাও, এবং বললেন যে এটা এরকম হলো কেন, ডিওটি এরকম হলো কেন, এটা তো হওয়ার কথা ছিল না, তুমি সবাইকে বলো, সবাইকে আবার বলো আসতে, দরবার আবার শুরু হবে। তো আমি তো স্যার টাইম ওই সময় আমি ফুলবাড়ি থেকে গিয়েছিলাম। আমার ওই দিন আমার জন্য ওই দরবারটা হয়েছিল। আমার পুরস্কার পাওয়ার কথা ছিল, আমি মাদক দ্রব্য ধরাতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলাম, মেডেল পাওয়ার কথা ছিল। তো এখন আমি যেতেছি গ্রাউন্ড সোলজার, হ্যাঁ, তো আমি তো ডাকা শুরু এই সব ভিতরে হ্যাঁ তোরা কই বাড়ি যাচ্ছিস, মানে আপনি ঠান্ডা করবার চেষ্টা করছিলেন, হ্যাঁ, মানে বিশৃঙ্খলাটাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছিলাম। তো এখন পিছনে যে যখন গুলি করতে পারলো না স্যার, তখন পিছন থেকে একটা সৈনিক, যে আরেকজন নাম বললাম, ওর নামটা ভুলে গেলাম, কালাম না কাশেম, ও বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে একটা ফায়ার করলো। ফায়ার করার সাথে সাথে জাগো একটা ধ্বনি আসলো। এই জাগো ধ্বনি করে সবাই জাগো বলে যে যেদিকে পারে চলে গেল। তো এই জাগো ধ্বনি, এটা একটা কোশ্চেন স্যার, সবাই কেন ওই জাগো বলার সাথে সাথে সবাই কেন পালিয়ে গেল বা সবাই কেন চলে গেল? এটা কোড ওয়ার্ড। এই কোড ওয়ার্ডের মাধ্যমে সব চলে গেল। তখন আমরা ডিজি মহোদয়ের কথা উপর ভিত্তি করে সবাইকে ডাকলাম, কেউ আসলো না। যখন আসতেছে না স্যার, তখন ডিজি মহোদয় ওই স্টেজ থেকে নিচে নামলেন। তখন আমরা সবাই নামলাম, সবাই ডাকছি।
ইন দ্য মিন টাইম মেজর কর্নেল গুলজার স্যার, ইমদাদ স্যার, ওরা সবাই মিলে আমাদের যারা জুনিয়র আছে তাদেরকে একসাথে করলেন, করে বললেন যে মানে কি করা যায়, উনি একটা প্ল্যান করছিলেন আর কি। তো ইন দ্য মিন টাইম বাইরে দূর থেকে আস্তে আস্তে ফায়ার হচ্ছে, একটা দুটো ফায়ার হচ্ছে, আস্তে 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 গুলির তীব্রতা বাড়তে থাকে। যখন আরো বাড়তে থাকে তখন আস্তে আস্তে দেখলাম যে সৈনিকরা আস্তে আস্তে ঘেরাও করছে আমাদেরকে আর 3 দিক থেকে। তখন ঘেরাও করছে, তখন একটা সৈনিক সামনে চলে আসছে, ওর হাতে একটা অস্ত্র ছিল। ওই সময় গুলজার স্যার বললেন যে ওই অস্ত্রটা নেওয়ার জন্য। তখন মবিন ক্যাপ্টেন অথবা মেজর, ওই সময় ক্যাপ্টেন ছিল মনে হয়, ওই ক্যাপ্টেন মবিনও অনেক জুনিয়র অফিসার, ও কোলিং করে যে সামনে যে নিয়ে ওদের সে পিছনে চলে গেছে, আর দিতে পারেনি। তো একটা অস্ত্র নেওয়ার অর্থ হচ্ছে স্যার আমাদের কাছে তখন একটা অস্ত্র ছিল, যে ওই মইন যে অস্ত্রটা নিয়ে আসছে সেই অস্ত্রটা আমরা আনলোড করলাম, আনলোড করে দেখলাম 6টা গুলি আছে 7.62 রাইফেলের। তো ওখানে যদি একটা অস্ত্র পাওয়া যায় এবং আরেকটা যদি অস্ত্র থাকে স্যার, তাহলে আমরা মানে সুবিধা হবে, নিজেদের বাঁচানোর জন্য সুবিধা হবে। তো এই জন্য স্যার আরেকটা অস্ত্র চাচ্ছিল, কিন্তু অস্ত্র পাইনি আমরা। যখন পেলাম না তখন এই ইনডামেন্টে বিভিন্ন জায়গায় ফোন করা শুরু করলো, যে যেভাবে পারে। হ্যাঁ, তো এই সময় হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার তো সিও ডিফেন্স অ্যাডভাইজার, আমার সিও মানে কমান্ডিং অফিসার, আই ডিরেক্টলি র্যাঙ্ক টু হিম। তো তাকে বললাম যে স্যার আমি ইয়াতে মেজর জাহিদ স্যার, একটু আগেই আমাদের এখানে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে, জিজি মহোদয়কে মারতে আসলে মারতে পারিনি স্যার, আপনি একটু জিজি মহোদয়ের সাথে কথা বলেন স্যার। বলে আমি মোবাইলটা জিজি মহোদয়কে দিই। জিজি মহোদয় আমার পাশে ছিলেন, জেনারেল শাকিল। তো স্যার নিয়ে কথা বলছেন, তো বুঝলাম যে কথা বলতে পারলেন না, হয়তো ও দিক থেকে কেটে দিয়েছিল, আমি এইটা মনে হলো আমার। এটা কলেজ দেখলে বোঝা যাবে স্যার কোন দিক থেকে কাটা হয়েছে। যদি তখন আমি তো আমার মনে হয়েছে ও দিক থেকে কাটছে, আদারওয়াইজ স্যার তো আমাকে আবার ফেরত দিতেন না। তো এই অবস্থায় তখন আস্তে 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 আরো তীব্রতা বাড়তে থাকে স্যার, এমন বাড়তে থাকে বাইরে হিউজ গোলাগুলি শুরু হয়ে যায় স্যার। তখন আমরা তো ইয়ের সাথে কথা বলেছিলেন, তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকী স্যার সাথে এটা কি তখনও কথা বলেন নাই? তখন কথা বললাম তো। কখন কথা বললেন আপনি তারেক সিদ্দিকীর সাথে? এই 9:37 মানে আপনি কথা বললেন? হ্যাঁ। তারেক সিদ্দিকী কি আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম স্যার। আচ্ছা, তারেক সিদ্দিকী কি বললো আপনাকে? আমার কোনো কথা উত্তর দেয়নি। আপনি বলেছিলেন? আমি বলেছিলাম, আমি বলে আমি মোবাইলটা যারা তারেক শাকিল আহমেদ সিদ্দিক স্যারকে দিয়েছি, শাকিলকে দিয়েছিলাম, যাতে তারেক সিদ্দিকীর সাথে 1-to-1 হয়ে যায়। কি কথা হয়েছে আপনি জানেন না? না, উনি কেটে দিয়েছে স্যার, কথাই বলেনি। কে? তারেক সিদ্দিকী। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এমন একটা অবস্থা যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, গোলাগুলি শুরু হয়ে গেছে, সেখানে মেজর জাহিদি ফোন করলেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীকে। এত বড় একটা ঘটনার মধ্যে তারেক সিদ্দিকী কথা না বলে ফোন কেটে দিলেন। এমনকি জেনারেল শাকিলকে যখন ফোনটা দেওয়া হলো, তখনও তারেক সিদ্দিকী তার সাথে কোনো কথা বলেন নাই। এখান থেকেই আমরা আমার দেশের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন করছি এবং এটা চলমান আছে, আমরা বিডিআর এর প্রকৃত ইতিহাস জানবার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আমাকে বলেন, আপনি জেনারেল শাকিলের সাথে তো শেখ হাসিনার কথা হয়েছিল, সেই কথা বলার সময় তো আপনি তো জানেন এটা কি হয়েছিল, ঘটনাটা শেখ হাসিনার সাথে কেমন করে কথা হলো, আপনি কিভাবে এটার মধ্যে জড়িত হলেন? আমরা তো স্যার এই কথা বলার কথা বলা যখন হলো না স্যার, তখন আস্তে আস্তে যখন হিউজ কথা বলা হলো না, মানে সিপাহীদের সাথে কথা বলা হলো না? সিপাহীদের স্যার যেন তারেক সিদ্দিকীর সাথে কথা বলা হলো, তখন সিপাহীরা তখন আরো মানে চারদিক থেকে ঘিরে ধরছিল এবং হিউজ ফায়ার করছিল। তখন এই ফায়ারের তীব্রতা এত বাড়ছিল, কিন্তু ফায়ারিং তো আপনাদের দিকে করে, আমাদের তারা সব ব্ল্যাঙ্ক ফায়ার করছে। তখন আমরা আস্তে আস্তে স্যার, এবং কে ফায়ার করছিল এটা তো আপনারা জানেন না, আপনারা তো শুধু আওয়াজ শুনছিলাম। সেটাই বুঝতে হবে যে ফায়ারিংটা বাইরে থেকে হচ্ছে, আপনারা দরবার ভিতরে। জি, যখন হিউজ ফায়ার শুরু হয়ে গেল তখন আর থাকা যাচ্ছিল না স্যার ভিতরে। এই তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে আস্তে আস্তে সাথে কথা বলতে হবে। না, আস্তে আস্তে ব্যাক করতে লাগলাম স্যার। আচ্ছা, ব্যাক করে আস্তে আস্তে আমরা স্টেজে উঠে গেলাম। আচ্ছা, স্টেজে দরবার হলে স্টেজে উঠে গেলাম। দরবার হলে স্টেজে উঠে গেলাম।
ও, এই একটা আমি কথা বলতে ভুলে গেছি স্যার, যখন যারা শাকিল স্যার যখন সবাইকে ডাকলেন আসতে বললেন ভিতরে, তখন শুনে যখন আসলো না, ইন দ্য মিন টাইম ডিওটি স্যার কর্নেল জাকির স্যার ফোন করলেন যে অফিসার্স অফ ঢাকা সেক্টর and all officers and sector commander go to your respective battalion and tackle your troops. ওকে, তখন ওই সময় কিছু কিছু অফিসার চলে চলে গেছে। গেছে। তো and বাকি অফিসার আমরা যারা আছি তারা আস্তে 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 স্টেজে উঠে স্টেজে গেল। উঠে গেলেন আপনারা। স্টেজে উঠে স্টেজের দক্ষিণ সাইডে স্যার আমার জুনিয়র অফিসাররা কয়েকজন, আমি মবিন, লেডি অফিসার রোকসানা ম্যাডাম, তারপর ইস্পত আরা ম্যাডাম, পরবর্তী ব্রিগেডিয়ার হয়েছেন। তো ওই অনেক সব যত অফিসার আছেন জুনিয়র অফিসাররা তখন, আর লেডি অফিসার এবং পেশিম, আমরা দক্ষিণ দিকে থাকলাম, আর উত্তর দিকে ডিজি মহোদয়, সেক্টর কমান্ডাররা এবং সিনিয়র অফিসাররা ছিলেন। তারপরে শেখ হাসিনার সাথে কথা হলো কখন? স্যার তারপর ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমাকে একটা ফোন আসে। এই ফোনটা করে হচ্ছে মেজর মঈন মেজর মঈন 22 লক্ষ। করেছে আপনাকে? আমাকে মেজর মঈন কে? মেজর মঈন স্যার আমার 2 ব্যাচ সিনিয়র, 3 ব্যাচ সিনিয়র ছিলেন। আচ্ছা, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, হচ্ছে আমি যখন লাইব্রেরিতে ছিলাম তখন উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টে আমি সাহায্য করেছিলাম। তারপর থেকে তার একটা কৃতজ্ঞতা বোধ ছিল আমার প্রতি, এবং আমার নাম্বার আমার সাথে ভালো উনি হয়েছে। তো এসে বোধহয় চাকরি ছেড়ে দিয়েছে। এসে চাকরি ছেড়ে দিয়েছিলেন স্যার। তাহলে উনি তখন ফোন করলেন, উনি কোথায় ছিলেন? উনি তখন তো আর্মিতে নাই তো? না, তখন আর্মিতে নেই, উনি তখন রিটায়ার্ড অবস্থায়, উনি প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, ওনার হাউস গার্ডের কোন একটা দায়িত্বে ছিলেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার দর্শক, যে আমরা জানি যে একজন প্রধানমন্ত্রীর সুরক্ষা দেওয়ার জন্য এসএসএফ আছে, পুলিশের সুরক্ষা আছে, সেগুলোর বাইরে আবার উনি রিটায়ার্ড অফিসারদের এমপ্লয়মেন্ট করতেন, এবং আরো কারা তাকে সিকিউরিটি দিত এটা নিয়ে অনেক রহস্য আছে। অনেকে বাংলাদেশে বিশ্বাস করেন যে ভারতীয় নিরাপত্তা বাহিনীও তাকে নাকি বাংলাদেশিদের পোশাকে শেখ হাসিনাকে নিরাপত্তা দিত। তো এই মঈনের কথা আপনি শুনলেন, আর্মি অফিসার ছিলেন, রিটায়ার্ড ছিলেন, কিন্তু রিটায়ার্ড করবার পরেও তাকে শেখ হাসিনা বিশেষভাবে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য তাকে রেখেছিলেন। তো মঈন কি বললো আপনাকে? তো মঈন স্যার আমাকে ফোন করে বললেন যে যদি তুই মানে আমাকে তুই বলে দেখেন, হ্যাঁ আমরা আর্মিতে অনেকের সময় যত স্যার, তো তুই যে তারেক স্যারের সাথে কথা বলছিস এখন, তুই এখন অবস্থা কিরকম? আমি স্যার অলরেডি, তার মানে হচ্ছে এটা যে জেনারেল তারেকের সাথে আপনার কথা হওয়ার পরে মঈন আপনাকে ফোন করছে, এবং জেনারেল তারেক তো তখন জেনারেল শাকিলের সাথে কথা না বলেই ফোন কেটে দিয়েছিলেন, তাই না? তারপরে মঈন আপনাকে ফোন করে বলছে এখন কি অবস্থা? তখন আমি অবস্থা বললাম স্যার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তখন উনি বললেন তুই এক কাজ কর, তুই মোবাইলটা নিয়ে যা শাকিলকে দে। আপা, তখন উনি বললেন আপা, প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার সাথে কথা বলবেন। তখন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাই, ফোন নিয়ে ওই অবস্থায় ফোন নিয়ে চলে যাই। যেই দেখি যে শাকিল স্যার অলরেডি মানে তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। তো মাননীয় বললাম এই কারণে যেহেতু প্রধানমন্ত্রী, চেয়ারটাকে সম্মান দেখাচ্ছেন, কারণ ব্যক্তি হিসেবে সম্মান দেখানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি শেখ হাসিনা একজন ভয়ঙ্কর খুনি ছিলেন। তো তাকে মাননীয় বলার কোনো কারণ নাই, কিন্তু জাইদি সাহেব আর্মির লোক, ডিসিপ্লিন রাখেন, সেই জন্যই হয়তো চেয়ারের প্রতি সম্মানে তিনি মাননীয় বলছেন। তো তিনি তখন অলরেডি কথা বলছেন শেখ হাসিনা, আর ইন দ্য মিন টাইম শেখ হাসিনাকে জানিয়েছেন যে সিচুয়েশন তার মানে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সবাই জানতেন যে বিডিআর এর ভিতরে পরিস্থিতি কি, এবং তখন সকাল 9:30, তাই তো বললেন? তখন 9:37 বা 40, 9:30 থেকে 10:15, তখনও হত্যাকাণ্ড শুরু হয় নাই। তখন শেখ হাসিনা জানেন ভিতরে কি হচ্ছে, তখন তারেক সিদ্দিকী জানে যে ভিতরে কি হচ্ছে। তারপরেও তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা জেনারেল শাকিল এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের রক্ষা করার ব্যাপারে কোন রকম পদক্ষেপ গ্রহণ করে নাই। এটাই হচ্ছে ইতিহাস, এটাই সত্য আমরা জানতে পারছি আজকে মেজর জাইদির কাছ থেকে।